গুলশানেরই কোনো একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয়। আরে ভাই, এই ছাত্রদের রক্তের উপরে যারা এরা উপদেষ্টা হয়েছে, কিভাবে রাতারাতি ফকির বলা কোটিপতি হয়েছে, এটা ওপেন সিক্রেট। ভাই তো আমার 1 কোটির কথাই বলতেছে। পরে বলবো কোন ভাই, রাতে কোন ভাই আসছিল দেখেন নাই? ছাত্রদেরকে ইউজ করে এইভাবে মব ক্রিয়েট করে চাঁদাবাজি করতেছে। গুলশানে সাবেক মহিলা এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিয়াদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু সহ 5 জন। রিয়াদের নেতৃত্বে এই চাঁদাবাজির ঘটনা ঘটলেও বাকশাস নেতা জানে আলম অপু গ্রেপ্তার হওয়ার আগে জানিয়ে গেছেন কিভাবে এই ঘটনায় জড়িয়ে গেলেন তিনি। আসসালামু আলাইকুম, আমি জানে আলম অপু। সম্প্রতি গুলশানে বরিশালের এই যে নারী এমপির বাসায় চাঁদাবাজির যে ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি। আপনারা এই একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমেই দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত। আপনাদের যে সমন্বয়করা গত বছর আন্দোলনে আপনাদের কাছে মহানায়ক ছিল, তারা হয়ে গেল চাঁদাবাজ। গুলশানের ডিপ্লোম্যাটিক জোনের ভেতরে সাবেক মহিলা এমপির বাসা থেকে 10 লাখ টাকা চাঁদা নেওয়ার আগে এবং পরে কি ঘটেছিল আপনারা কি জানেন? সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোনো একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয়। কই নিউজ মিডিয়ায় এত কিছু আসলো, এই 2 মিনিটের সিসিটিভি ফুটেজটাই কেন? আগের রাতের গোটা অভিযানের বিষয়টাকে একদম স্রেফ ধামাচাপা দেওয়া হলো কেন? পুলিশ এবং ছাত্রদের নিয়ে ভোর 5টা থেকে 6টা পর্যন্ত শাম্মীর বাসায় অভিযান চালায় রিয়াদ অপুরা। শাম্মীর হাজবেন্ডের সাথে চাঁদার দর কষাকষি করে মূলত রিয়াদ। অপুকে সকালে আবারও ভুল তথ্য দিয়ে শাম্মীর বাসায় ডেকে নিয়ে চাঁদার টাকা আনতে যায় রিয়াদ। এ সময় শাম্মীর হাজবেন্ডকে ব্ল্যাকমেল করতে থাকে। ওই টাকার ব্যাগটা সোজা এনে আমার পাশে উনি রাখলেন। আমার পাশে ছোট একটা টেবিল ছিল, রাখতেই এই পাশ থেকে রিয়াদ আমাকে বলতেছে, আপনার তো কাঁধে ব্যাগ আছেই, তাহলে ওটা ব্যাগে ভরে ফেলেন। তো আমার ব্যাগের ভিতরে খাবার ছিল। আমি সারা রাত ধরে জেগেছিলাম, এখানে অভিযান চালাইছি, চালাই বাসায় যাচ্ছিলাম, খাওয়া দাওয়া করিনি। সকালে খাওয়ার জন্য খাবার কিনছি, খাবারটাও খাইতে পারিনি। এই খাবারটা বের করে রেখে টাকাটা ব্যাগে বললাম ভরে আমি রিয়াদকে বলতেছি চল উঠি। রিয়াদ তখন নতুন আবার কাহিনী শুরু করলো যে না, এই 10 লাখ টাকা নিয়ে যাওয়া যাবে। সে তখন বিভিন্ন এই নেয় বিনয়, আরও টাকা দেন, আরও টাকা দেন, আপনি টাকা লাগলে ম্যানেজ করেন। সে টাকা ছাড়া উঠবেই না। তাকে একরকম অনুরোধ করে আমি এই জায়গা থেকে তুললি যে ভাই তুই আর ঝামেলা বাড়াইস না, তুই চল। 10 লাখ টাকা নিয়ে 2 দিন সময় দিয়ে আরও 40 লাখ টাকা দাবি করে চলে আসে রিয়াদ এবং অপু। কেন এত টাকা দাবি করা হচ্ছে রিয়াদকে এই প্রশ্ন করলে রিয়াদ অপুকে জানান, ভাই তো আমাকে 1 কোটি টাকার কথা বলে দিয়েছে। কোন সেই বড় ভাই যিনি শাম্মীর বাসা থেকে কোটি টাকা চাঁদা আদায়ের নির্দেশ দিয়েছেন? ভাই তো আমার 1 কোটির কথাই বলে দিয়েছে। আমি প্রশ্ন যে করব কোন ভাই, এটা প্রশ্ন করার আগে দেখি রিয়াদের চোখ মুখ শুকায় গেছে। সেও আতঙ্কিত, তাকে 1 কোটির কথা বলে দেওয়া হয়েছে। এই 1 কোটি কেন আনা হইলো না, বা আমি যে বাধাগ্রস্ত করছি আমার জন্য সে 1 কোটি আনতে পারলো না, এটার জন্য সে আমার উপরে বিরক্ত এবং সে নিজেও নার্ভাস। রিয়াদের চোখে মুখেও দেখি চিন্তার ছাপ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অখ্যাত এক সমন্বয়ক রিয়াদ গুলশানের সাবেক এক এমপির কাছে 5 কোটি টাকা চাঁদা চেয়েছে। তার খুঁটির জোর কোথায় সেটা রিয়াদ অপুকে জানিয়েছিলেন। কোন ভাই, কখন বললো তোরে, কার সাথে কথা বলছিস আমি যাওয়ার পরে? বলছে রাতে কোন ভাই আসছিল দেখেন নাই? তখন আমি 30 সেকেন্ডের মতো চুপ করে থাকি, ভাবতে থাকি। যখন রাতে কোন ভাই আসছিল এইটার সমীকরণটা আমার মাথায় মেলে এবং রিয়াদকে আমি বলি যে যে ভাইয়ের সাথে কথা বলে আসলাম তুই কি সেই ভাইয়ের কথা বলতেছিস? রিয়াদ বলে হ্যাঁ। কয় আপনি বুঝতেছেন না, ওখানে ক্যামেরা আছে, সবকিছু আছে, সবকিছুর সামনে আমি 1 কোটি টাকার সাহস করতেছি, এমনি চাঁদার টাকা থেকে অপুকে একটি বাইক কিনে দেয় রিয়াদ। শাম্মীর বাসায় বাকি টাকা তুলতে ওই বাসায় যেতে আবারও অপুকে ব্ল্যাকমেল শুরু করে রিয়াদ। কিন্তু পরবর্তীতে জানে আলম অপু রিয়াদের সাথে ওই বাসায় আর টাকা আনতে যায়নি, যার ফলে ঘটনাস্থল থেকে শুধুমাত্র রিয়াদকেই গ্রেপ্তার করা হয়েছিল। বাট সামহাউ আল্লাহ চাইছেন আমি ওই দিন ওখানে যাই নাই, এবং আমি না যাওয়ার কারণটাও এই সত্যটা জেনে যাওয়া। আমি যখন এই সত্যটা জানছি তখন থেকেই
আমার বিবেকের তাড়নায় আমি একরকম আমার মাথা পাগল হয়ে গেছি। একবার আমার আত্মহত্যার সিদ্ধান্ত নিচ্ছিলাম, একবার কি করবো ভেবে পাচ্ছিলাম যে আমি কোথায় এসে পড়লাম। এখন আপনি কি এরা চাচ্ছেন? আমাদেরকে দিয়ে, এরা আমাদের ছাত্রদেরকে ইউজ করে এইভাবে মব ক্রিয়েট করে চাঁদাবাজি করতেছে। যে বড় ভাই রাতে এসে কোটি টাকা চাঁদা নিতে বলেছিলেন, সেই বড় ভাইয়ের পরিচয় দিয়ে গেছেন অপু। চলুন জেনে নেই কোন সেই বড় ভাই যিনি ভোর রাতে ওয়েস্টিনের সামনে গিয়ে কোটি টাকা চাঁদা আদায়ের নির্দেশ দেয়। তো আমি যদি গুম হয়ে যাই, খুন হয়ে যাই, নিখোঁজ হয়ে যাই, যাই হোক, আমাকে যাই করুক, আপনারা দয়া করে এই সত্যটা জেনে রাখবেন, এইটাই প্রচার করবেন। অপু চাঁদাবাজ ছিল না, এবং জুলাইকে বিক্রি করে চাঁদাবাজি যারা করতেছে, যারা ধনী হয়েছে, ফকিরের পোলারা কোটিপতি হয়েছে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে গিয়ে অপু নিজেই চাঁদাবাজ হয়ে গেছে, ষড়যন্ত্রের শিকার হয়ে। গ্রেপ্তারের আগে জানে আলম অপুর দেয়া এই বক্তব্য সত্য কিনা, তিনি নিজে বাঁচতে উপদেষ্টা আসিফ মাহমুদকে ফাঁসাচ্ছেন কিনা, সেটা জানতে অনুসন্ধানে নামে করাপশন ইন মিডিয়ার ইনভেস্টিগেটররা। জানে আলম অপু দাবি করেছেন 17 জুলাই ভোর 4:10 থেকে 4:40 পর্যন্ত এই সময়ের মাঝে ওয়েস্টিন হোটেলের সামনে রিয়াদ অপুদের সাথে মিটিং করেন উপদেষ্টা আসিফ। বাইক রাইড করে এসেছিলেন তিনি। ওই যে রিয়াদ বললো রাতে যেই ভাই আসছিল, এবার সমীকরণটা আপনারাই নিলাম যে রাতে কোন ভাই আসছিল, কোন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, এবং কোন ভাইয়ের কথা রিয়াদ ইন্ডিকেট করছে। শুধু ওই ভাই না, আরো যেসব ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত, এবং এটা ওপেন সিক্রেট। এই সকল ভাইরা, এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাই সেদিন যে সিএফ মোটো বাইকটা নিয়ে আসছে, এই রাত্রেবেলা বাইক রাইডিং করতে সে গুলশানে আসছে, ওই ওয়েস্টিনে 5 স্টার হোটেলে ছাড়া সে বসে না কোথাও। সে ওই গত বছর জুলাইতেও 50,000 60,000 টাকা দামের সেকেন্ড হ্যান্ড একটা স্কুটি চালাইতো, এখন সে সিএফ মোটর চালায়। যাই হোক, এটা চোখের সামনে আপনাদের কে কি করছে, আঙ্গুল ফুলে কলা গাছ কিভাবে হয়েছে, যে সকল ছেলেপেলেরা ওই হলে থাকতে পারতো না ছাত্রলীগের যন্ত্রণায়, বাইরে বাসা ভাড়া নিয়ে থাকবে, বাসা ভাড়ার টাকা থাকতো না, বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকে টাকা ধার নিয়ে থাকতে হইতো, ডোনেশনে যাদের মেস ভাড়া চলছে, তারা এখন ডুপ্লেক্স বাড়িতে থাকে, নিজস্ব গাড়িতে চলাফেরা করে। স্বামীর বাসায় অভিযানের 50 মিনিট আগে ওয়েস্টিন হোটেলের সামনের একটি সিসিটিভি ফুটেজে কয়েকজনকে দাঁড়িয়ে জটলা পাকিয়ে কথা বলতে দেখা যায়। 4:10:12 সময় সেখানে আরো কিছু মানুষ যোগ দেয়। 1 মিনিট পর বাইক স্টার্ট দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তার বহরে আরো একটি বাইক ছিল। জানে আলম অপু যা বলেছেন তা এবার মিলিয়ে নিন। আরে ভাই, এই ছাত্রদের রক্তের উপরে যারা এরা উপদেষ্টা হয়েছে, ওই যে গুলশান 2 মোড় পার হয়ে যেই 5 স্টার হোটেলটা ওয়েস্টিন ইন্টারন্যাশনাল, যে হোটেলটা, এই ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আপনাদেরকে চ্যালেঞ্জ করব, আমাকে ভুল প্রমাণ করার আগে আপনারা ওই সিসিটিভি ফুটেজ যাতে সামনে আনবেন, এনে দেখাবেন যে ওই সময় আসলে এরকম কোনো কিছু ঘটে নাই, আমার সাথে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কোনো কথাবার্তা হয় নাই, সে ওখানে আসে নাই। একজন উপদেষ্টা ভোর 4টার সময় বাইকে চড়ে হেলমেটে মুখ ঢেকে গুলশানের মতো অভিজাত এলাকায় কি কাজে আসে, এটা আমার জানার কথা না। আমি তো মামুলি পার্সন, তারা তো হাই লেভেলের পার্সন, আর আমার সাথেই কেন কথা বলতে হয় বা কি বা কথা হয়। স্লো মোশন ভিডিওতে ওয়েস্টিনের সামনে যে প্রথম মোটরসাইকেলটি বের হয়ে যাচ্ছে, সাদা হেলমেট গেঞ্জি পরে ওই বাইকটি চালাচ্ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ওই রাস্তার একাধিক সিসিটিভি ফুটেজ এবং আসিফের সাথে ওয়েস্টিনের সামনে জটলা করা একাধিক ব্যক্তির কাছ থেকে ঘটনাস্থলে আসিফের যাওয়ার তথ্য ভেরিফাই করা হয়েছে। এছাড়াও ওই রাস্তার একাধিক সিসিটিভি ফুটেজে আসিফের উপস্থিতি নিশ্চিত হয়েছি আমরা, তাই তিনি গত 17 জুলাই ভোর 4টার দিকে ওয়েস্টিনের সামনে যাননি সেটা দাবি করাও সম্ভব নয়। গুলশানে সাবেক মহিলা এমপির বাসায় মব সৃষ্টির আগে ঘটনাস্থল থেকে 800 মিটার দূরে ভোর রাত 4টার দিকে কোনো ধরনের প্রোটোকল নিরাপত্তা ছাড়াই সাদা হেলমেট পরে ওয়েস্টিনের সামনে কেন গিয়েছিলেন সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা আসিফ মাহমুদ? কেন তিনি মব সৃষ্টির আগে রিয়াদ এবং অপুদের সাথে মিটিং করেন? আসিফ চলে যাওয়ার পর জটলা পাকানো গ্রুপটি দুদিকে বিভক্ত হয়ে পরে গিয়ে স্বামীর বাসার সামনে অবস্থান নেয়।